ডেল কার্নেগির রচনা সম্ভার বইটি ১০ম পর্বে আপনাকে স্বাগত। এই পর্বে লেখক কার্নেগি দুশ্চিন্তার মূল কারণটি কী সেই সম্বন্ধে বলেছেন। তার মতে আমাদের দুশ্চিন্তার মূল কারণ হলো যে বিষয় নিয়ে আমাদের দুশ্চিন্তা হয় তার মূল্য সম্বন্ধে আমাদের সঠিক ধারণা না থাকা, অর্থাৎ ওই বিষয়টি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সে সম্বন্ধে আগোছালো অস্পষ্ট একটা কল্পনা, যার অনেক ক্ষেত্রেই বাস্তব অস্তিত্ব নেই। এ প্রসঙ্গে তিনি চার্লস রবার্ট নামক এক ব্যক্তির কথা বলেছেন, যিনি বন্ধুদের থেকে $20,000 নিয়ে নিউ ইয়র্কের স্টক মার্কেটে লাগিয়েছিলেন। ওনার ধারণা ছিল স্টক মার্কেট সম্বন্ধে উনি খুব ভালোই জানেন, সুতরাং লস হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। প্রথম কাজও হচ্ছিল তার মনের মতো। এরপর একে একে সব টাকাই তিনি খোয়ালেন। এতে তার নিজের টাকা খোয়ানোয় যতটা না দুঃখ হলো, বন্ধুদের টাকা খোয়ানোয় আরও অনেক বেশি দুঃখ হলো। তিনি জানতেন ওই ধাক্কা সামলানোর ক্ষমতা তাদের আছে, কিন্তু এত ভয় তার লাগলো যে সে তাদের সামনেই যেতে চাইছিলেন না। এরপর বন্ধুরা যখন সেটা জানতে পারলেন, তারা সেটা খুব হালকাভাবেই গ্রহণ করলেন। তারা সবাই মিলে আবারও তাকে কিছু টাকা দিলেন শেয়ার বাজারে খাটানোর জন্য। এরপর তার দুশ্চিন্তা কেটে গিয়েছিল। তিনি নিজের ভুলটা খুঁজতে নামলেন। খুঁজতে খুঁজতে তিনি শেয়ার মার্কেটে যারা দীর্ঘদিন কাজ করছেন তাদের সাথে যোগাযোগ শুরু করলেন। ওই সময় তার এক বিখ্যাত লোকের সঙ্গে যোগাযোগ হয়েছিল, যিনি দীর্ঘদিন শেয়ার বাজারে লক্ষ লক্ষ ডলার ইনভেস্ট করে আসছেন এবং সেখান থেকে লাভও তুলছেন। চার্লস রবার্ট ভাবলেন, এই ভদ্রলোক, যার নাম বার্টন এন কাসেল, নিশ্চয়ই শুধুমাত্র ভাগ্যের ভরসায় দীর্ঘদিন শেয়ার মার্কেটে টিকে নেই। তিনি হয়তো তার ভুল ঠিকই ধরিয়ে দিতে পারবেন। চার্লস রবার্ট তাকে সব কথা খুলে বললেন। তিনি তাকে স্টপ লস সম্বন্ধে বললেন, অর্থাৎ শেয়ার মার্কেটে ক্ষতি হতেই পারে, কিন্তু ক্ষতিটাকে একটা লিমিটের মধ্যে রাখা উচিত। যেমন কেউ যদি $50 শেয়ার কেনে, তাহলে সেটা ক্ষতি হলে বড়জোর $45 আসলেই যেন সেই শেয়ারটি অটোমেটিক বিক্রি হয়ে যায়। তাহলে ক্ষতি হলো মাত্র $5। আর শেয়ার কেনার আগে যদি কোম্পানিগুলো সম্বন্ধে, তাদের হিস্ট্রি সম্বন্ধে ভালোভাবে রিসার্চ করা যায়, তাহলেই গড়ে 10, 25 অথবা কখনো কখনো 50%ও লাভ হয়। এভাবে শেয়ার মার্কেটে টিকে থাকতে হয়। রবার্ট চার্লস এবার নিজের ভুল বুঝলেন এবং জীবনের সাফল্যের পথে এগিয়ে গেলেন। অর্থাৎ অবাস্তব আগোছালো কল্পনা ছেড়ে সঠিক পথে কাজ করে তিনি দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়েছিলেন। ভুল মানুষেরই হয়, কিন্তু সেটা নিয়ে দুশ্চিন্তা না করে আমরা যদি কোথায় ভুল হয়েছে সেটা খুঁজে বার করতে পারি ও মেনে নিতে পারি, তবেই আমরা সাফল্যের রাস্তা খুঁজে পাব। আমাদের পুরো জীবনের কাছে ওই ভুলের মূল্য কতটুকু এটা যদি আমরা জানতে পারি, তাহলেই আমরা আমাদের অর্ধেক দুশ্চিন্তা দূর করতে পারি। ডেল কার্নেগি চার্লস রবার্টের স্টপ লস ধারণাটি জীবনেও প্রয়োগ করেছেন। এটি জাদুর মতো কাজ করেছে। কার্নেগি প্রায়ই তার এক বন্ধুর সাথে দুপুরে ভোজন করতেন। ভোজন শেষের মুহূর্তে বন্ধুটি প্রতিদিনই উঠে বাইরে চলে যেতেন এবং দীর্ঘক্ষণ কাটিয়ে ফিরতেন। এতে লেখকের খুব রাগ হতো। বন্ধু বিলকে বারবার তাড়াতাড়ি ফিরতে বলেও কোনো লাভ হয়নি। এরপর তিনি স্টপ লস পদ্ধতি কাজে লাগালেন। তিনি বিলকে বললেন, বিল, খাওয়া শেষে আমি বড়জোর 10 মিনিটই তোমার জন্য অপেক্ষা করব, এরপর চলে যাব। এতে দারুণ কাজ হয়েছিল। অধৈর্য ভাব, উদ্বেগ, অনুশোচনা কিছুই হয়নি। শান্তভাবে 10 মিনিট অপেক্ষা করে প্রথম কার্নেগি একাই চলে যেতেন। পরে বন্ধু বিল ওই 10 মিনিটে ফিরে আসত। লেখকের যখন 30 বছর বয়স, তখন তিনি ঠিক করেছিলেন ফ্রাঙ্ক নারিস বা টমাস হার্ডির মতো উপন্যাস লিখে তিনি বিখ্যাত হবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 2 বছর তিনি ওই রকম অনেক উপন্যাস লিখলেন।
এরপরে সব উপন্যাসগুলো একত্র করে একটি উপন্যাস সমগ্র তৈরি করার জন্য প্রকাশকের কাছে গেলেন। বইটির নাম তিনি ঠিক করেছিলেন তুষার ঝড়। প্রকাশকেরা বলেছিলেন, বইটি বাস্তবে বরফের মতোই ঠান্ডা। এমন খারাপ উপন্যাস হয়তো কেউ কখনো এর আগে দেখেনি। উপন্যাস লেখার কোনো যোগ্যতাই তার নেই। এই বইটি প্রকাশ করলে তাদের এত বদনাম হবে যে কেউ ভালো বই যে তাদের কাছ থেকে ছাপাতে পারে এটাই মানুষ ভুলে যাবে। এটা শোনার পর তার মনে হচ্ছিল তার হৃৎপিণ্ডটি যেন কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেছে। তিনি আচ্ছন্ন অবস্থায় উঠে গিয়েছিলেন। এর থেকে প্রকাশকরা যদি তাকে ডান্ডা দিয়ে মারতেন তাহলেও হয়তো তার একটু কষ্ট কম হতো। কয়েক সপ্তাহ তার ঘোরের মধ্যে কেটেছিল। এরপর তিনি বয়স্ক শিক্ষার ক্লাসে যোগ দিয়েছিলেন, আর এর পরপরই তিনি এই বইটি লিখেছিলেন, যা ৮৮ বছর ধরে এখনও সাফল্যের শীর্ষে রয়েছে। এত বড় সাফল্য আজও বোধহয় কোনো রাইটার কল্পনা করতে পারে না। ডেল কার্নেগির এক পিসিমা ছিল। তার নাম ছিল এডিথ এবং তার পিসেমশাইয়ের নাম ছিল ফ্রাঙ্ক। তারা একটি খামারে থাকতেন। খামারটা ছিল আগাছায় ভর্তি, তাই তাদের আর্থিক অবস্থা ততটাও ভালো ছিল না। পিসিমার ইচ্ছে হয়েছিল কিছু সুন্দর পর্দা দিয়ে তিনি বাড়িটা সাজাবেন, কিন্তু আর্থিক অপ্রতুলতার কারণে ওই পর্দাগুলো তাকে ধার করে আনতে হবে। পিসেমশাই ধার জিনিসটাকে খুব ভয় পেতেন, তাই তিনি দোকানদারকে বলে এসেছিলেন যেন পিসিমাকে ধার না দেওয়া হয়। পিসিমা সে কথা জানতে পেরে খুব ঝগড়া করেছিলেন। অদ্ভুত ব্যাপার, ৫০ বছরেও তিনি সেটি ভুলতে পারেননি। এই ৫০ বছরে অসংখ্যবার সেই গল্প তিনি কার্নেগিকে শুনিয়েছিলেন এবং তাদের জীবনটাকে তিনি নরক বানিয়ে রেখেছিলেন। কার্নেগির বক্তব্য, ওই পিসিমা যদি স্টপ লসের ধারণাটি জানতেন তাহলে তার পুরো জীবনে এত বড় মূল্য দিতে হতো না। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনকে আমরা কে না চিনি। ৭ বছর বয়সে তিনি একটি ভুল করেছিলেন। ৭০ বছর বয়স পর্যন্ত তিনি তা মনে রেখেছিলেন। ৭ বছর বয়সে এক খেলনার দোকানে একটি বাঁশি দেখে তার এতই ভালো লেগেছিল যে তিনি তার সমস্ত জমানো টাকা দিয়ে সেটি কিনেছিলেন। এরপর মনের আনন্দে বাঁশি বাজিয়ে তিনি বাড়ি মাত করে তুলেছিলেন। তার দাদা দিদিরা তাকে খেপিয়ে বলেছিল বাঁশিওয়ালা তাকে খুব ঠকিয়েছে, বাঁশির মূল্য অনেক বেশি নিয়েছে। এতে তার মনের সব আনন্দ চলে গিয়েছিল এবং সে দুঃখী হয়ে পড়েছিল নিজের বোকামির জন্য। এরপর ৭০ বছর তিনি ওই শিক্ষা মনে রেখেছিলেন এবং দেখেছিলেন অনেক মানুষই তাদের জীবনে ছোট ছোট সুখগুলোকে এত বেশি মূল্য দেয় অবশেষে তাদের অনুশোচনার অন্ত থাকে না। এরপর আসা যাক অমর সাহিত্যিক লিও টলস্টয়ের কথায়। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মত অনুসারে লিও টলস্টয় তার জীবনের শেষ ৩০ বছরে পৃথিবীর সবথেকে শ্রদ্ধাশীল মানুষ ছিলেন। ১৮৯০ থেকে ১৯১০ এই ২০ বছর তার বাড়িতে তীর্থযাত্রীদের মতো লোক যাতায়াত করত, তাকে একবার চোখের দেখা দেখতে এবং তার কথা শুনতে। কিন্তু ব্যক্তিগত জীবন কাটানোর ব্যাপারে তার একদম জ্ঞান ছিল না বলে মনে করতেন লেখক ডেল কার্নেগি। তার মতে ৭ বছর বয়সে ফ্র্যাঙ্কলিন যেটা বুঝতেন ৭০ বছর বয়সেও লিও টলস্টয় তা বুঝতেন না। কেন? তা জানতে হলে তার ব্যক্তিগত জীবনে একটু উঁকি মারতে হবে। চলুন সেটা একটু জানা যাক। টলস্টয় বিয়ে করেছিলেন তার ভালোবাসার নারীটিকেই। প্রথম দিকে তারা খুবই সুখী ছিলেন। রোজ হাঁটু গেড়ে বসে তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন যাতে তাদের ভালোবাসা অটুট থাকে। কিন্তু টলস্টয়ের পত্নী ছিলেন ঈর্ষাপরায়ণ ও সন্দেহবাতিক স্বভাবের। সন্দেহবাতিক হওয়ায় তিনি ছদ্মবেশে টলস্টয়ের ওপর গোয়েন্দাগিরি করতেন, আর এটা জানাজানি হওয়ায় তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হতো। তিনি এতই ঈর্ষাপরায়ণ ছিলেন যে তিনি নিজের ছেলে মেয়েদের সঙ্গেও ঈর্ষা করতেন। একবার টলস্টয়ের পত্নী
আফিম খেয়ে আত্মহত্যা করবে বলে ভয় দেখিয়েছিলেন। ছেলেমেয়েরা ভয়ে ঘরের এক কোণে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদছিল। টলস্টয় তখন রাগে ঘরের সমস্ত আসবাবপত্র ভেঙে ফেলেছিলেন। টলস্টয় একটি গোপন ডায়েরি লিখতেন, যাতে পরবর্তী প্রজন্ম তাকে দোষী সাব্যস্ত না করে। তার স্ত্রীকেই যেন সবাই দোষী মনে করে। এই গোপন ডায়েরিটি একদিন তার স্ত্রীর হাতে পড়ে। রাগে অভিমানে তিনি ডায়েরিটি পুড়িয়ে ফেলেন এবং তিনিও একটি গোপন ডায়েরি লিখতে শুরু করেন। তাতে তিনি সব দোষ তার স্বামীর ওপর চাপান এবং স্বামীকে একটা শয়তানের রূপ দেন। তাকে একটি গৃহদানব বানিয়ে তোলেন। এভাবে তারা পরস্পরের প্রতি ঈর্ষায় বাড়িটাকে একটা অস্বাভাবিক জায়গায় পরিণত করেন এবং নিজেদের জীবনকে বিস্ময় করে তুলেছিলেন। এই দুজনের মধ্যে আসলে কার দোষ সেটা নিশ্চয়ই আমাদের জানার কোনো ইচ্ছে নেই, কারণ আমাদের নিজেদের জীবনেই সমস্যার শেষ নেই। কিন্তু লেখক কার্নেগি টলস্টয়ের জীবনের এই পর্বটি আমাদেরকে বলেছেন এই কারণে যে টলস্টয় ও তার পত্নী যদি সত্যি স্টপ লসের নিয়মটি জানতেন এবং প্রয়োগ করতেন, তাহলে তাদের জীবনটা আনন্দে ভরে থাকত। দেখুন, তাদের জীবনে আনন্দে থাকার মতো সব কিছুই ছিল, কিন্তু আনন্দের সুখ শান্তির মূল্যটাই তাদের জানা ছিল না। ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন।